এই শুনছো? আমাদের হৃদয়ের ছোঁয়া চ্যানেল ডায়েরির পক্ষ থেকে আমি উর্মি। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, প্লিজ প্লিজ প্লিজ। तुझे भुला दिया हूँ, फिर क्यों तेरी यादों ने मुझे रुला दिया हूँ, मुझे रुला दिया। জান, আমি তোমাকে কত ভালোবাসি। তুমি শুধু আমার থেকে দূরে দূরে থাকতে চাও। তুমি না আমার লক্ষ্মী জান পাখি, আমার রেড রোজ। এতটা দূরে থাকলে চলে? একদম আমার বুকের মধ্যে থাকবে সবসময়। আমি তোমাকে সব সময় জড়িয়ে ধরে আদর করে ভালোবাসবো, চুমু দিব। কথাগুলো ছিল অনল নামের একটি পাগলের, যে কিনা মানসিক হসপিটালের একটি রুমে বসে একটি পুতুলকে এভাবে আদর করছিল আর তার সাথে কথাগুলো বলছিল। ফ্ল্যাশব্যাক। দুই ঘনিষ্ঠ বান্ধবী নেহা আর রোজা দুজনেই সপ্তম শ্রেণীর ছাত্রী। দুজনের মধ্যে খুব মিল, কারণ তাদের বাড়ি একই পাড়ায়। বড়জোর দুজনের বাড়ির দূরত্ব 2 মিনিটের। স্কুল গেট থেকে বের হয়ে দুজনই স্কুলের গেটের সামনে ফুচকাওয়ালা মামার গাড়ির সামনে যেয়ে দাঁড়ায়। আজ ফুচকা নাকি বাড়ি যাব না, কতদিন ধরে বলছি ফুচকা খাবো খাবো, খাওয়াই হচ্ছে না। মামা যে ঝাল করে ফুচকা বানায় ওটা খেলে আমার পেটে ব্যথা শুরু হয়ে যায়। হবে না তোর পেট ব্যথা, আজ আমার সাথে তোকে খেতেই হবে। বলেই দুজনের ফুচকাওয়ালা মামার সামনে যেয়ে 2 প্লেট ফুচকা অর্ডার দেয়। ফুচকা খাওয়ার তালে নেহা ভুলেই যায় আজ তার ভাই বলেছিল স্কুল থেকে যাওয়ার সময় নেহাকে পিক করে নেবে। নেহার 1 ভাই 1 বোন, আর রোজা বাবা মায়ের একমাত্র সন্তান। নেহার ভাই অনল এবার 10ম শ্রেণীর ছাত্র। অনলদের ক্লাসের মধ্যে দুজনের খুব কন্টেস্ট, ফার্স্ট বয় সায়ান আর দ্বিতীয় অনল। আর এটাই হচ্ছে অনলের রাগের কারণ। দেখতে দুজনেই মাশাল্লাহ, যেমন স্মার্ট তেমনি এই বয়সেই তাদের পার্সোনালিটি অনেক রাফ অ্যান্ড টাফ। এক কথায় বলতে গেলে এই বয়সেই দুজনের জন্য ফিদা স্কুলের অনেক মেয়েরা। অনল এত ভালো পড়াশোনার পরও এত কিছুর পর যখন সে ক্লাসে ফার্স্ট হতে পারে না, তখনই তার ব্রেনের মধ্যে এক তুমুল ঈর্ষা কাজ করে। আজ ওদের রেজাল্ট দিয়েছে, আজ ও ক্লাসে ফার্স্ট হয়েছে সায়ান। অনল রেগে ফুঁসতে থাকে। বাসায় এসে রুমের মধ্যে যে কাঠটা ছুঁড়ে ফেলে দরজাটা খুব জোরে বন্ধ করে দেয়, আর রেগে ঘরের সব জিনিসপত্র ভাঙচুর করতে থাকে। পর মুহূর্তেই কাচের টেবিলের মধ্যে মারে এক ঘুষি, আর অমনি সাথে সাথে টেবিলের কাঁচ ভেঙে তার হাতে ঢুকে যায়, আর হাত দিয়ে গল গল করে রক্ত পড়তে শুরু করে। বাহির থেকে তার বাবা মা দুজনে ডাকতে থাকে, কিন্তু কোনো কথাই তার কানে যাচ্ছে না। মিনহাজ সাহেব রেগে যায়, তার স্ত্রী রেহানাকে বলতে থাকে, তোমার ছেলের এই বয়সেই এত রাগ এত জেদ ভালো না। কারো কোনো কথা শুনে না, দিন দিন একটা সাইকোতে পরিণত হচ্ছে মনে হয়। রেহানা, দেখে নিও একদিন তোমার এই ছেলের জেদ আর রাগ ওর নিজের জীবন শেষের কারণ হবে। আপনি বাবা হয়ে এই সমস্ত আজেবাজে কথা কেন বলছেন? আপনি আমার ছেলেকে বের করেন। রেহানা বেগম ছেলেকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, তাই সে বাহির থেকে কান্না করে বলতে থাকে, বাবা দরজাটা খোল। বাবা, কি সমস্যা হয়েছে বলবি তো আমাদের? কেন এমন করছিস? আম্মুকে বল, তোর সব কথা শুনবো। তুই যেটা করতে চাস তাই করে দিব, তবু তুই দরজাটা খোল। এদিকে সায়ানের বাবা মা দুজনেই বেশ খুশি ছেলে ক্লাসে ফার্স্ট হয়েছে। শান্ত, ভদ্র এবং অমায়িক ব্যবহার তার। কখনো মাথা উঁচু করে কারো সাথে কোনো রকমের কোনো প্রতিবাদ করে কথা বলে না। বন্ধু বান্ধবের আড্ডাবাজি কোনো কিছুতেই তার কোনো আগ্রহ নেই। আছে শুধু পড়াশোনা, আর তার এক সঙ্গী তার গিটার। অবসর সময়গুলোতে ঘরে বসে সে গিটার বাজায়। এদিকে অনেক ডাকাডাকির পর অনল ধীরে ধীরে দরজা খুলে, আর রেহানা তার ছেলের হাতে রক্ত দেখে জোরে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। অনলের হাত দিয়ে বেয়ে পড়া রক্ত সারা শরীরে রক্তের ছাপ ছোপ ছোপ দাগ পড়ে যায়। মিনহাজ সাহেব এটা দেখে তাড়াতাড়ি বাড়ির কাজের লোক ডেকে রেহানা বেগমকে তার রুমে নিয়ে জ্ঞান ফেরানোর কথা বলে এবং ডাক্তারকে ফোন দেয়। অনলের কাছে এসে মিনহাজ সাহেব অনলকে জড়িয়ে ধরে বলে, এতটা পাগলামি করো এই বয়সেই তুমি? কি সমস্যা তোমার? আমাদেরকে বললেই তো পারতে, তা না করে ঘরে কেন ভাঙচুর করছো? তাছাড়া নিজের কি হাল করেছো দেখছো একবার?
কিসের এত পাগলামি তোমার? আমি কি কম করি যে আমি কোনো মতে ওই সায়নের মতন পেরে উঠি না আব্বু? কেন বারবার ওই ফার্স্ট হবে? আমি কেন না? এটা মানতে আমার খুব কষ্ট হচ্ছে। সব দিক থেকে ও কেন আগিয়ে থাকে? আই হেট সায়ান আব্বু। আমি অনেক অনেক হেট করি ওই সায়ানকে। মিনহাজ সাহেব ব্যাপারটা বুঝতে পেরে ছেলেকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে বলতে থাকে। এভাবে বলতে হয় না বাবা। কেন বলতে হয় না? কেন বলবো না আমি? আমি সব সময় পড়াশোনা করি আব্বু, তারপরেও দেখো দেখো ও ফার্স্ট হয়ে যায়। আমি তো কখনো টিচারদের সাথে খারাপ ব্যবহার করি না, তারপরেও দেখো টিচাররা সায়নকে বেশি ভালোবাসে। কেন বাবা, কেন? এমন সময় হঠাৎ করেই অনলদের বাড়িতে প্রবেশ করে নেহা আর রোজ। উপরে হইচই শব্দ শুনে নেহা বাড়ির এক কাজের লোককে জিজ্ঞেস করে কি হয়েছে। লোকটি নেহাকে সব বললে অমনি নেহা রোজাকে হাত ধরে টেনে দুজনে উপরে আসে। অনলের থেকে কিছু দূরে নেহা আর রোজ দাঁড়িয়েছিল। মিনহাজ সাহেব যখন অনলকে বুক থেকে সরিয়ে দেয়, অনল মাথা উঠিয়েই হঠাৎ করে চোখ যায় একটু দূরে দাঁড়িয়ে থাকা একটি অপসরের দিকে। অনলের মনে হচ্ছিল আকাশ থেকে কোনো এক তারা তাদের বাড়ির ভেতর ভুল করে চলে এসেছে। হঠাৎ করেই তার মনটা ভালো হয়ে যায় এবং সে এত কিছুর মাঝেও হেসে দিয়ে তার বাবাকে বলে। আব্বু, আই এম ফাইন। আম্মু কোথায়? পাশ থেকে তাদের কাজের লোক রহিম চাচা বলে। অলন বাবা, আপনার আম্মু এখন ঠিক আছে, আপনারে তার ঘরে ডাকছে। তখনই অনল তার বাবার সাথে নিচে নেমে আসে। মাঝপথে ঘাড় ফিরিয়ে আরেকবার রোজের দিকে তাকায়। এইদিকে রোজ বেচারি তো এইসব দেখে হতভম্ব হয়ে ওখানেই দাঁড়িয়েছিল। ওরা চলে যেতেই রোজ এসে নেহাকে জিজ্ঞেস করে। এই তোর ভাইয়ার হাতে শরীরে কিসের রক্ত? উনি কি মারামারি করছিল? না, মারামারি করছিল না, তবে ওর রাগটা একটু বেশি। যখন কোনো কারণে সে রেগে যায় বেশি, তখনই ঘরে সব জিনিসপত্র ভাঙচুর করতে শুরু করে দেয়। আজ হয়তো বা তাই করেছে। আর কিছুর সাথে হয়তো হাত কেটে এভাবে রক্ত দিয়ে সারা গা ভাসিয়ে ফেলেছে। কি ভয়ানক কথা! এরকম কেউ করে নাকি? কেউ করে না, আমার ভাইয়া করে। গাড়ি করে যাচ্ছিল সায়ান। হঠাৎ করে রাস্তার মাঝে ড্রাইভার বলে ওঠে। ভাইজান, গাড়ি চলতেছে না। কেন আঙ্কেল, কি সমস্যা হয়েছে? আমি দেখতেছি, আপনি বহেন। বলেই ড্রাইভার এক সাইডে গাড়ি থামিয়ে গাড়ির সামনের চেয়ে খুলে দেখতে থাকে কি সমস্যা হলো। অনেকক্ষণ ঘাটাঘাটির পর এসে সায়ানকে বলে। সরি ভাইজান, গাড়ি একটু প্রবলেম হইয়া গেছে, আমি তো বুঝতে পারি নাই। এখন তো গাড়ি মেকানিক দেখাতে হইব। আঙ্কেল, যদি বাড়ি থেকে একটু চেক করে বের হতেন তাহলে রাস্তার মাঝে আর এই সমস্যাটা হতো না। ঠিক আছে আঙ্কেল, আপনি গাড়িটা মেকানিকের কাছে নিয়ে যান, আমি এখান থেকে কোনোভাবে সিএনজি অথবা রিক্সা নিয়ে চলে যাব। বলেই সে গাড়ি থেকে বের হয়ে যায়। রাস্তার এক পাশে যখন সায়ান কোনো রিক্সা বা সিএনজির জন্য দাঁড়ায়, হঠাৎ ওপাশ থেকে তার কানে এক হাসির ঝংকার ভেসে আসে। রাস্তার ওই পাশে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিল দুটো মেয়ে। হঠাৎ সেই দিকে সায়ানের চোখ যায়। স্কুল ড্রেস পরা মেয়ে দুটো খুব হাসছিল এবং ফুচকা খাচ্ছিল। একজনের চেহারা দেখা গেল, যে মেয়েটি হাসির ঝংকার তুলছিল তার চেহারাটা দেখা যাচ্ছিল না। হঠাৎ সায়ানের কি যেন হয়, সে এক দৃষ্টিতে ওইদিকে তাকিয়ে সেই মেয়েটিকে দেখার চেষ্টা করে। তখনই হঠাৎ তার মোবাইলে ফোন আসে। সে মোবাইল বের করে ফোন রিসিভ করে। ওপাশ থেকে সায়ানের বাবা শরীফুল ইসলাম বলে ওঠে। ড্রাইভার বলছিল তোমার গাড়ি রাস্তায় নষ্ট হয়ে গিয়েছে, তুমি কোথায় আছো? আমি কি গাড়ি পাঠিয়ে দিব? সায়ান ভাবে তার বাবাকে গাড়ি পাঠাতে বললে সে হয়তো বা যাকে দেখতে চাচ্ছে অথবা যার খোঁজ নিতে চাচ্ছে সেটা সে পারবে না, তাই সে বলে। না বাবা, লাগবে না, আমি এখান থেকে চলে যেতে পারবো, অল্পই একটু পথ। বলে সে ফোনটা রেখে দিয়ে সামনের দিকে তাকাতেই দেখে মেয়ে দুটো ফুচকা খাওয়া শেষ। ওরা সামনের দিকে হাঁটা দিতেই তখনই সায়ান ওখান থেকে রাস্তা পার হয়ে এপাশে এসে দাঁড়ায়। নেহা রোজ দুজনেই কথা বলতে বলতে আসছিল। নেহা রোজকে ডাক দিতেই রোজ ঘুরে তাকায়, আর তখনই সায়ান স্পষ্ট রোজের চেহারাটা দেখতে পায়। তার মুখ থেকে হঠাৎই বের হয়ে আসে মাশাআল্লাহ। এরপর নেহা আর রোজ সেখান থেকে চলে যায়। সায়ান একটা সিএনজি নিয়ে বাসায় চলে যায়। কিন্তু সায়ানের মাথার মধ্যে তখনকার দেখা মেয়েটা যেন রয়েই যায়। হাই আল্লাহ, আমার নোটটা তো ভাইয়ার টেবিলে রেখে চলে এসেছিলাম বিকালে, নিয়ে আসতেই ভুলে গেলাম। এখন গেলে যদি ভাইয়া বকা দেয়, কিন্তু ওটা তো আমার লাগবেই।
বলে সে ধীরে ধীরে পা বাড়িয়ে অনলের রুমের দিকে হাঁটা দেয়। দরজার বাহির থেকে আস্তে আস্তে বলে, ভাইয়া তুমি রুমে আছো? ভেতর থেকে জবাব আসে, কে নেহা? কি ব্যাপার? ভেতরে আয়। নেহা তখন ভেতরে যেয়ে তার ভাইকে বলে, ভাইয়া তোমার টেবিলে আমার নোটটা রেখে চলে গিয়েছিলাম, হ্যাঁ দেখেছি। ওটা নেওয়ার জন্য এলাম। ঠিক আছে, দিব। তার আগে একটা কথা বল, কাল তোরা দুজন ছিলি, মানে তুই আর একটা মেয়ে। ওই মেয়েটা গেছিল? নেহা তার ভাইয়ের দিকে তাকিয়ে দেখে তার ভাই খুব শান্ত, স্বাভাবিকভাবে কথা বলছে। ভাইয়া ওটা আমার বেস্ট ফ্রেন্ড ছিল, আমাদের বাড়ি থেকে 4-5টা বাড়ি পর ওদের বাড়ি। ও আচ্ছা। নেহা তার ভাইয়ের পাগলামিকে অনেক ভয় পায়, তাই আর সে জিজ্ঞেস করছে না কেন। তার ভাই তার বান্ধবীর কথা জানতে চাচ্ছে। নেহা নোটটা নিয়ে চলে যাচ্ছিল, দরজার সামনে যেতেই অনল বলে, তোর বেস্ট ফ্রেন্ডের নামটা কি? নেহা ঘাড় ঘুরিয়ে তার ভাইয়ের মুখের দিকে তাকিয়ে বলে, ওর নাম রোজ। সায়ন তার নিজের ঘরে বসেছিল। হঠাৎ তার মনে পড়ে যায় আজকের বিকেলের দেখা সেই হাসির ঝংকার তোলা মেয়েটার কথা। কিশোর বয়সে প্রথম ভালো লাগার অনুভূতি তার মনের মধ্যে এক শিহরণ সৃষ্টি করে। তার মনের আকাশ জুড়ে বিচরণ করে সেই মায়াবিনী কিশোরীর মুখখানা। অজান্তেই সায়নের মুখ থেকে হাসি ফুটে ওঠে। তখনই তার ঘরে প্রবেশ করে সোহানা বেগম, অর্থাৎ সায়নের মা। তিনি ঘরে এসে সায়নের মাথায় হাত বুলিয়ে বলে, অনেক রাত হয়ে পড়েছে, আর রাত জেগে পড়াশোনা করতে হবে না, এবার ঘুমিয়ে পড়ো। সায়ন তার মায়ের গলা জড়িয়ে ধরে বলে, আম্মু, তুমি একটু আমার মাথায় হাত বুলিয়ে দাও, তারপর আমি ঘুমিয়ে পড়লে তুমি চলে যেও। পাগল ছেলে। আচ্ছা ঠিক আছে, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুমি শুয়ে পড়ো। নেহা রোজ স্কুল শেষে গেটের বাইরে এসে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করতে থাকে। প্রতিদিনের মতো আজও রোজ খেয়াল করে রাস্তার ওপাশে কোনো এক ছায়ামূর্তি হঠাৎ করেই সরে গেল। ব্যাপারটা রোজ খেয়াল করলেও নেহা তেমন কোনো হেলদোল ছিল না। নেহা তো বকবক করতেই ব্যস্ত। আগামী শুক্রবার আমার বার্থডে, তোকে কিন্তু সকাল থেকেই আমাদের বাড়িতে চলে আসতে হবে। আম্মু আর আব্বু কি আমাকে সকাল থেকে তোদের বাড়িতে থাকার পারমিশন দিবে? তাছাড়া আমার তোদের বাড়িতে এখন ভীষণ ভয় লাগে। কেন, কিসের ভয়? কিছু মনে করিস না, সেদিন তোর ভাইয়ের যে অবস্থা দেখেছি এবং তার যে রাগ আর জেদের কথা শুনেছি, তাকে আমার ভীষণ ভয় লাগে। কোনো কিছু যদি উল্টাপাল্টা হয়ে যায়, আবার যদি তার রাগ উঠে যায়। আরে তুই শুধু শুধু ভয় পাচ্ছিস, ভাইয়ার কি যখন তখন রাগ উঠে যায় নাকি? আর তাছাড়া সেদিন আমার বার্থডে, ভাইয়া যতটা রাগী হোক না কেন ভীষণ রকম ভালোবাসে আমাকে, তাই অন্তত সেদিন সে কোনো প্রকার রাগারাগি করবে না। তারপরেও কেমন যেন ভয় কাজ করে। রোজকে আর কিছু বলতে না দিয়ে নেহা বলে ওঠে, তুই আমার বেস্ট ফ্রেন্ড, তুই আমার বার্থডেতে সারাক্ষণ থাকবি না তো অন্য কেউ থাকবে? প্রয়োজনে আমি তোদের বাসায় যেয়ে আঙ্কেল আন্টিকে বলে তোকে নিয়ে আসবো। ঠিক আছে, তুই যদি আম্মু আব্বুকে রাজি করিয়ে নিয়ে আসতে পারিস তবে আমি রাজি। আজ শুক্রবার খাবার টেবিলে বসে ব্রেকফাস্ট করছিলেন নেহা, অনল আর ওদের বাবা মা। নেহাকে তাড়াতাড়ি খাবার খেতে দেখে তার বাবা মিনহাজ সাহেব নেহার উদ্দেশ্যে প্রশ্ন করে, কি ব্যাপার মামুনি, তুমি এত তড়িঘড়ি করে খাচ্ছ কেন? আব্বু আমি একটু রোজের বাসায় যাব। আজ তোমার বার্থডে, তুমি সকাল সকাল ওদের বাসায় কেন যাবে? ও আচ্ছা, এই কথা তাহলে। তাই বলে তোমাকে এত তড়িঘড়ি করে খেতে হবে কেন? ধীরে ধীরে খাও, তারপর বের হও, ড্রাইভার তোমাকে নিয়ে যাবে। না আব্বু, গাড়ি লাগবে না। অমনি কটমট চোখে তাকায় রেহানা বেগম। আরে আম্মু তুমি এত রাগ দেখাচ্ছ কেন? আমি কি বলতে চাচ্ছি সেটা তো শুনো। রোজদের বাসা আমাদের বাসা থেকে 4-5টা বাড়ি পড়ে, সেই জন্যই গাড়ি লাগবে না, পায়ে হেঁটে যাব। এতক্ষণ ওদের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনছিল অনল, আর নিচের দিকে তাকিয়ে তাকিয়ে খাচ্ছিল। এবার সে নেহার দিকে তাকিয়ে বলে, ঠিক আছে নেহা, আমি তোকে নিয়ে যাব। রোজ আজ সারাদিন তাদের বাসায় থাকবে ভেবেই তার মনের মধ্যে এক ভালো লাগা তৈরি হতে থাকে। তার মানে আজ সারাদিন সেই মেয়েটাকে দেখতে পাবে। এদিকে নেহা অনলের যাওয়ার কথা শুনেই তো আমতা আমতা করে বলতে থাকে, না ভাইয়া তোমার যেতে হবে না, আমি একা যেতে পারবো, এতটুকু রাস্তা।
নেহা ভেবে নেয় রোজ যেভাবে তার ভাইকে ভয় পাওয়ার কথা বলছিল, এতে যদি দেখে তার ভাইয়া তার সাথে, তখন যদি আবার আসতে বারণ করে দেয়, সেজন্যই সে অনলকে নিতে চাচ্ছিল না। নেহা আবার তার ভাইকে বলে ওঠে, ওকে ভাইয়া, তোমার যেতে হবে না, তুমি বরং বাড়িতে থেকে আমার জন্য সারপ্রাইজ প্ল্যান করো। আমার বার্থডে বলে কথা, তুমি আমাকে সারপ্রাইজ দেবে না? তখনই অনল কিছু একটা ভেবে বলে, ঠিক আছে, আচ্ছা, তবে খুব তাড়াতাড়ি ফিরে আসবে। নেহা হেসে বলে ওঠে। তখনই টেবিলে থাকা ওদের বাবা মা দুজনই হেসে দেয়। অনল তার রুমে বসে বসে ভাবতে থাকে কি এমন সারপ্রাইজ দেয়া যায় তার বোনকে, যা দেখে ওই মেয়েটাও তার প্রতি ইমপ্রেস হয়ে যায়। রোজ আর নেহা বসে বসে গল্প করছিল ওর রুমের মধ্যে। তখনই অনল বাহির থেকে দরজায় টোকা দিয়ে নেহাকে বাহিরে আসতে বলে। আসার পর থেকে সেই তোরা দুজন ঘরের ভিতরে গুটুগুটু করে যাচ্ছিস। বাগানে গিয়ে গল্প করলেও তো পারিস, এখানে রুমের ভিতরে দম বন্ধ লাগছে না এতক্ষণ বসে থাকতে? নেহা হা হয়ে তার ভাইয়ের মুখের দিকে তাকিয়ে থাকে আর ভাবে, ভাইয়া বলছেটা কি? রুমের মধ্যে কেন দম বন্ধ লাগবে? তাছাড়া বাগানে গিয়ে বসে গল্প করতে বলছে কেন? যাই হোক, ভাইয়ের কথা না শুনলে যদি আবার ভাইয়ের মেজাজ খারাপ হয়ে যায়। তাই সে রোজকে এসে বলে। রোজ ভাবে বাগানে ফ্রেশ হাওয়া, তাছাড়া খোলামেলা, এছাড়া রোজের ফুল খুব ভালো লাগে, তাই সে রাজি হয়ে যায়। দুজনে মিলে বাগানে চলে যায়। অনলও এইবার তার রুমে বসে খুব ভালোভাবে রোজকে পর্যবেক্ষণ করতে পারছে, কারণ তার জানালা দিয়ে বাগানটা খুব সুন্দরভাবেই দেখা যায়। মূলত নেহাকে বাগানে আসতে বলার কারণটাই ছিল সে যেন তার রুম থেকে বসে বসে খুব ভালোভাবে রোজকে দেখতে পায়। সন্ধ্যায় অনুষ্ঠান শুরু হলে সব মেহমানরা আসা শুরু হয়ে যায়। একে একে সবাই চলে আসে। এদিকে রেহানা বেগম রুমে এসে রোজ আর নেহাকে তাড়া দিতে থাকে তাড়াতাড়ি নিচে আসার জন্য। নেহা একটা পিঙ্ক কালারের গাউন পরেছে, মাথায় ক্রাউন, চুলগুলো ছাড়া, তাকে দেখতে খুব সুন্দর লাগছে। অপরদিকে রোজ একটা লাল রঙের গাউন পরেছে, কানের মধ্যে স্টোনের সাদা পাথরের দুটো টপ। হেয়ার স্টাইলটাও ছিল কিছুটা বারবি ডলদের মতো। এক কথায় যাকে বলে একদম পুরো পুতুল। এমনিতেই সে অসম্ভব সুন্দরী, তার মধ্যে লাল গাউন আর স্টোনের পাথরের দুল তাকে যেন আরও অসম্ভব সুন্দর করে তুলেছে। এই কিশোরী বয়সেই যেন তার চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো রূপ। ওরা যখন নিচে নেমে আসছিল তখন উপস্থিত মেহমানরা সবাই হা হয়ে ওদের দিকে তাকিয়েছিল। কয়েকজন তো জিজ্ঞেসই করছিল নেহার সাথে থাকা মেয়েটিকে, কিন্তু এই প্রশ্নটি যেন একজনের মোটেই পছন্দ হচ্ছিল না। তার ভেতরে রাগ বাসা বাঁধতে থাকে। কেন অন্য কেউ এই মেয়েটির দিকে এভাবে তাকিয়ে থাকবে, এটা সেটা জিজ্ঞেস করবে? অনল সিঁড়ির দিকে তাকাতেই তার চোখগুলো যেন অদ্ভুত এক ভালো লাগায় ছেয়ে যায়। অজান্তেই তার মুখ থেকে বের হয়ে আসে, মাই রেড রোজ। অনল মনে মনে বলতে থাকে, এই বুঝকি মেয়েটা কি জানো, তাকে কি অসম্ভব সুন্দর লাগছে। কেন সে এভাবে সেজেছে, আর কেন বা ও রেড কালারের গাউনটা পরেছে? সবাই মার্কেটে কেমনভাবে দেখছে, এটা আমার কাছে অসহ্য মনে হচ্ছে। ওরা দুজন নিচে আসার পরেই কেক কাটা শুরু হয়। কেক কাটা খাওয়া দাওয়ার পর্ব চলার সময় হঠাৎ করেই তার বাবার এক বন্ধুর ছেলে এসে রোজের সামনে দাঁড়িয়ে রোজকে কিছু জিজ্ঞেস করে। রোজ তখন মুচকি হেসে জবাব দিতেই ছেলেটা পরিচিত হওয়ার জন্য হাত বাড়িয়ে দেয়, আর তখনই এসে ছেলেটার হাত চেপে ধরে অনল আর বলে, আমার সাথে পরিচিত হতো। বড়লোক বাবার ছেলে থাকায় ছেলেটাও বেয়াদব টাইপের। সে বলে, আমি তো তোমার সাথে পরিচিত হতে চাচ্ছিলাম না, আমি তো ওকে জিজ্ঞেস করছিলাম তুমি কেন হাত বাড়ালে। এ কথা শুনেই যেন অনলের মাথায় আগুন জ্বলে ওঠে। সে ছেলেটাকে দেয় এক ধাক্কা, আর অমনি ছেলেটা যে ছিটকে পড়ে এক কোণায়। এভাবে ছেলেকে পড়ে যেতে দেখেই ছেলেটার বাবা দৌড়ে এসে ওকে উঠায় আর জিজ্ঞেস করে কি হয়েছে। তখন ছেলেটা অনলকে দেখিয়ে বলে ও ওকে ধাক্কা দিয়েছে। দূর থেকে এসব দেখে মিনহাজ সাহেব কাছে এসে ছেলেকে জিজ্ঞেস করে কি হয়েছে। তার সাথে আর ওই ছেলের সাথে মিনহাজ সাহেবের বন্ধু তার কাছে এসে তাকে অনেক কথা শোনায় এবং বলে যায়, বাড়িতে ডেকে এনে এইভাবে অপমান না করলেও পারতে, তোমার ছেলে আমার ছেলের গায়ে হাত তুলেছে। এতে করে মিনহাজ সাহেব অনেক অপমানিত বোধ করে, আর অনুষ্ঠান ওখানেই শেষ হয়ে যায়। ঘরের মধ্যে মিনহাজ সাহেব ছেলের উপর অনেক রাগারাগি করতে থাকে এবং বলতে থাকে, আজকের দিনে এটা না করলেও পারতে, এমন একটা দিনে তুমি এই কাজটা কিভাবে করলে? কতবার বলছি তোমাকে
তোমার রাগ কন্ট্রোল করার জন্য, কিন্তু তুমি তো কথাই শোনো না। এখানে আমার দোষ কোথায়? আমি তোকে কিছু করতে চাইনি। ও একটা মেয়ের সাথে ফাজলামি করতে চাচ্ছিল, আর আমি ওকে জিজ্ঞাসা করার পরে ওই ছেলেটা আজে বাজে কথা বলছিল, তাই আমি ওকে ধাক্কা মেরেছি। ও ব্যালেন্স হারিয়ে পড়ে গেছে, এটাতে আমার কি দোষ? মিনহাজ সাহেব রেহানা বেগমের উদ্দেশ্যে বলতে থাকে। রিহানা, এখনো সময় আছে, তোমার ছেলেকে সামলাও। এ তো আমার মান সম্মান শেষ করে দিচ্ছে। বলে সে চলে যায় নিজের রুমে। সায়ান সেদিনের পর থেকে সোজা রাস্তায় না যেয়ে গাড়ি ঘুরিয়ে ওই স্কুলের সামনে দিয়েই প্রতিদিন যায়, শুধুমাত্র একটা মুখ এক নজর দেখার জন্য। মায়াবিনী, একবার এক নজরে শুধু তোমাকে দেখলাম, কোথায় হারিয়ে গেলে তুমি? জানালা দিয়ে পাশ ফিরে তাকাতেই দেখতে পাই স্কুল ড্রেস পরা একজন মেয়ে গাড়ি থেকে নামছে। ড্রাইভারকে বলে, আঙ্কেল, গাড়িটা একটু থামান। সায়ান গাড়ি থেকে নেমে রাস্তা পার হয়ে যেই রোজের সামনে যাবে তখনই রোজ পিছন ফিরে তাকায়, আর অমনি সায়ানের সাথে ধাক্কা লাগে। সরি, আসলে আমি ইচ্ছা করে ধাক্কা দিইনি। সেটা না হয় বুঝতে পারলাম, বাট আপনি একজন বয় হয়ে গার্লস স্কুলের সামনে কি? সায়ান কি বলবে বুঝে না পেয়ে সে এদিক ওদিক তাকিয়ে আমতা আমতা করে বলে, না মানে এই স্কুলে আমার কাজিন পড়ে, তাকে নিয়ে যাওয়ার জন্যই আসা। সায়ান মনে মনে বলে, হে আল্লাহ, মাফ করো, কত বড় মিথ্যে কথা বললাম। ও আচ্ছা তাই, ওকে, আমি কিছু মনে করিনি। বলেই যেই রোজ গেটের ভিতরে ঢুকতে যাচ্ছিল তখনই সায়ান চিন্তা করে একবার নামটা জিজ্ঞেস করবে, আবার ভাবে না যদি আবার অন্যরকম কিছু মনে করে, তাই আর সে তখন নাম জিজ্ঞেস করে না। মুচকি একটা হাসি দিয়ে চলে যায়। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। একদিন হঠাৎ করে স্কুল ছুটির পরে নেহা আর রোজ স্কুল থেকে বের হওয়ার পর দেখে ড্রাইভার আসেনি। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরও যখন ড্রাইভার আসেনি তখন নেহা বলে, রোজ চল আমরা সামনের দিকে হাঁটতে থাকি, যদি গাড়ি চলে আসে তাহলে তো ওখানে দেখতে পারবো, আর না চলে আসলে আমরা একটা রিক্সা নিয়ে চলে যাব। এদিকে ড্রাইভার জ্যামে বসে থেকে যেতে না পেরে অনলকে ফোন দিয়ে জানিয়ে দেয় যে সে নেহাকে আনতে যেতে পারেনি। তাই অনল ওই দিক দিয়েই যাওয়ার সময় নেহার স্কুলের সামনে যায়, ড্রাইভারকে থামতে বলে, আর তখনই সে যে দৃশ্য দেখে তাতে তার মাথায় আগুন চড়ে যায়। ও দেখে নেহা আর রোজের সামনে দাঁড়িয়ে আছে 3-4টা ছেলে, এক ছেলের হাতে একটা কাগজ, আর সে ওই কাগজটা রোজকে দেওয়ার জন্য জোরাজোরি করছিল, কিন্তু সে নিতে চাচ্ছে না। তাই হঠাৎ করেই ছেলেটি রোজের হাত খপ করে ধরে বলে, তুমি যদি এখন এটা না নাও তবে তোমাকে এখান থেকে যেতে দিব না। আচ্ছা ছেলে, তো আপনি এইভাবে কেন জবরদস্তি করছেন রাস্তার মধ্যে? আমরা কিন্তু চিৎকার দেবো। দাও চিৎকার, তাতে কি হবে? পুচকি দুইটা মেয়ে, মানুষ কথা শুনছো না কেন? আমি তো তোমাদের খারাপ কিছু বলিনি, জাস্ট শুধু বলেছি এই কাগজটা নিয়ে চলে যাও। অনল যেন তার মাথা আর ঠিক রাখতে পারে না। রাস্তার পাশে থাকা একটা গ্যান্ডারির গাড়ি, তার থেকে মোটা একটা গ্যান্ডারি নিয়ে সে দৌড়ে যায় এবং এলোপাথালি মারতে শুরু করে ছেলেগুলোকে। ছেলেগুলো কিছু বুঝে ওঠার আগে বেদম পেটাতে থাকে। ঠিক ওই সময় সায়ন রোজকে এক নজর দেখার জন্য ওদিক দিয়েই যাচ্ছিল। এইরকম বাজে অবস্থায় রোজ আর নেহাকে সে দূরে দাঁড়িয়ে কাঁপতে দেখে। দৌড়ে গাড়ি থেকে নেমে এদিকে আসতে যায়, তখনই দেখে পেছন থেকে একটা ছেলে একটা লাঠি দিয়ে অনলের মাথায় আঘাত করতে যাবে। তখনই সায়ন যে লাঠিটা ধরে ফেলে আর ছেলেটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। অনল পিছন দিকে ঘুরেই দেখে সায়ন তাকে বাঁচানোর জন্য ছেলেটাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। অনল সায়নের মুখের দিকে এক নজর তাকিয়ে আবার ওই ছেলেগুলোকে বেধড় মারতে থাকে। এর মধ্যে রাস্তার লোকজন জড়ো হয়ে যায়। ড্রাইভার অনলের বাবাকে ফোন দিতেই কিছুক্ষণ পর সেখানে সে চলে আসে। মিনহাজ সাহেব পরিস্থিতি সামাল দিয়ে ছেলেগুলোকে হসপিটালে পাঠিয়ে দেয় এবং সায়নের সামনে এসে বলে, তুমি তো অননলের সাথে একই ক্লাসে পড়ো, তাই না? জি আঙ্কেল, আমি সায়ন। এদিক দিয়ে যাচ্ছিলাম, হঠাৎই গাড়ি থেকে দেখতে পেলাম খুব মারামারি, আর তখনই পেছন থেকে একটা ছেলে লাঠি দিয়ে অনলকে আঘাত করতে যাচ্ছে, তাই গাড়ি থেকে দৌড়ে নেমে আসি। অনেক ধন্যবাদ বাবা, তুমি খুবই উপকার করেছো। এ কথা শুনে যেন অনলের মাথায় আরও বিগড়ে যায়। এখানেও তার সায়নের প্রশংসা চলছে। অনল গাড়িতে যে ঠাস করে দরজা লাগিয়ে বসে থাকে। মিনহাজ সাহেব রোজ ও নেহাকে নিয়ে চলে আসে সেখান থেকে। দিন দিন তোমার বেয়াদবের মাত্রা বেড়ে চলেছে। আজ তুমি ওই ছেলেগুলোকে এভাবে বেঁধে মারলে কেন? কি দোষ ছিল ছেলেগুলোর?
ঠিকই বলছো, ওই ছেলে অর্থাৎ ওই সায়ন যদি তোমার মাথায় আঘাত দেওয়া থেকে ছেলেটাকে না ফেরাতো, তবে তুমি আজকে সেখানে লাশ হয়ে পড়ে থাকতে। এটা বোঝো, তুমি যদি কাউকে 10টা আঘাত করো, পাল্টা 2-4টা আঘাত তোমার খেতে হবে, আর তখন যা খুশি তাই হতে পারে। ও আব্বু, এখন তো সায়নে গুনগান গাওয়া বন্ধ করো। কোত্থেকে যে ছেলেটা চলে আসে আবার এখানে। বলে এসে রুমে চলে যায়। মিনহাস সাহেব তার স্ত্রীর সাথে পরামর্শ করতে থাকে কি করা যায়। দিন দিন তো এই ছেলের পাগলামির মাত্রা বেড়েই চলেছে, একে কিভাবে কন্ট্রোল করবে। তখনই তার বুদ্ধি করে ছেলেকে কোনো সাইকিয়াট্রিস্ট এর কাছে নিয়ে যাবে। অনলকে যখনই সাইকিয়াট্রিস্ট এর কাছে যাওয়ার কথা বলা হয়, তখনই সে আরও ক্ষেপে যেয়ে বলতে থাকে, আম্মু, তোমাদের কি আমার দেখে পাগল মনে হয়? এম আই ম্যাড? তুমি শুধু শুধু ভুল বুঝছো। কেন সাইকিয়াট্রিস্টের কাছে কি শুধু পাগলরাই যায়? তাহলে কি সেখানে সুস্থ মানুষ যায়? অত কথা দরকার নেই, তুমি ডাক্তারের কাছে যাবে আমার সাথে। আম্মু, কেন জবরদস্তি করছো? আমি তো অসুস্থ না, তাহলে কেন ডাক্তারের কাছে যাব? সায়ন ঘরে বসে বসে ভাবছে এই ছেলে অনলের সমস্যাটা কি। সে কেন সব সময় তার সাথে এইরকম ব্যবহার করে? কেন যেন মনে হয় অনল তাকে পছন্দই করে না। সায়ন ভাবতে থাকে এখানে তার দোষটা কোথায়। সে তো কখনো অনলের সাথে কোনো খারাপ ব্যবহার করেনি বা ওকে কোনো বাজে কথা বলেনি, তবে কেন তার উপর এত জেদ এই ছেলেটার? আর ওই জায়গার মধ্যে আসলে হচ্ছিলটা কি? ওই মেয়ে দুটোই বা ওভাবে ভয় পাচ্ছিল কেন? এরপর কেটে যায় অনেকগুলো দিন। এইদিকে সায়নের বোর্ড পরীক্ষা শুরু হয়ে যায়। আজ ছিল এইচএসসি বোর্ড পরীক্ষার শেষ দিন। সবাই ভাবতে থাকে আজ পরীক্ষাটা দেয়া শেষ হয়ে গেলেই সবাই একটু রেস্ট পাবে। অনল ভাবতে থাকে পরীক্ষার চাপে আর পড়াশোনার জন্য কয়েকদিন সে রোজকে দেখতেই পারেনি, আর তাদের বাসায়ও আসেনি। তাই সে চিন্তা করে পরীক্ষাটা শেষ হলে সে মন ভরে দেখতে পারবে তার রেড রোজকে। এরপরে একদিন ঘটে যায় এক দুর্ঘটনা। নেহা আর রোজ কোচিং থেকে বাড়িতে আসছিল। প্রথমে এক কুকুর তাড়া করে দুজনকে। ভয়ে দুজন দিশা না পেয়ে সামনের দিকে দৌড়তে থাকে। অনল তার গানের ক্লাসে যাচ্ছিল। তখনই দেখে নেহা আর রোজ খুব ভীত হয়ে সামনের দিকে দৌড়ে আসছে। অনল বোঝার জন্য সামনে যেতেই দেখে নেহার সামনে আর পেছনে রোজ, আর কুকুরটা তাদের পেছনে খুব দ্রুত দৌড়চ্ছে। এমন মনে হচ্ছে যেন কুকুরটা ওদের পেলেই এখন ছিঁড়ে কুড়ে খাবে। এইদিকে সামনের দিকে নেহা তার ভাইকে দেখে এসে তার ভাইয়ের পেছনে দাঁড়িয়ে যায়, আর রোজ পিছনে থেকে দৌড়ে আসতে যাবে। তখনই কুকুরটা রোজের পায়ের কাছে জুতোটা কামড়ে ধরে। রোজ এক চিৎকার দিয়ে সেখানে জ্ঞান হারিয়ে যায়। অনল যেন এই অবস্থা দেখে জ্ঞান শূন্য হয়ে যায়। তখনই সে রাস্তা থেকে একটা ইট কুড়িয়ে নিয়ে কুকুরটাকে এমনভাবে বাড়ি দেয় তার মাথার মধ্যে যে সাথে সাথেই কুকুরটা সেখানে মারা যায়। এই পরিস্থিতি দেখে সেখানে মানুষজন জড়ো হয়ে যায়। সাথে সাথেই রোজের বাসায় খবর চলে যায়। রোজের বাবা মা এসে ওকে হসপিটালে নিয়ে যায়। আর এই দিকে নেহা হতভম্ব হয়ে তার ভাইয়ের মুখের দিকে তাকিয়ে থাকে। লোকজন বলতে থাকে কি ছেলে রে বাবা, একবারই দিয়েই কুকুরটাকে মেরেই ফেললো। কেউ কেউ বলে ভালো হয়েছে, আবার কেউ কেউ বলছে কত বড় সাহস, কিভাবে পারলো এটা। মিনহাস সাহেব এসে অনল আর নেহাকে বাসায় নিয়ে যায়। রাতের বেলা ড্রয়িং রুমে মিনহাস সাহেব আর রেহানা বেগম অনলকে ডেকে জিজ্ঞেস করে আজকের এই ঘটনাটা সে কেন করেছে। তখনই অনল বলে, তাইলে কি করব? কুকুরটা কেন ওকে দৌড়াচ্ছিল? আর কুকুরটা রেড রোজকে কেমন ভাবে পায়ের মধ্যে কামড় দিল? কেন দিল? মিনহাস সাহেব অবাক হয়ে অনলের মুখের দিকে তাকিয়ে থাকে। রেহানা বেগম অনলকে জিজ্ঞেস করে, রেড রোজ মানে এটা আবার কি? একটু দূর থেকে নেহা মনে মনে ভাবতে থাকে, ভাইয়া রোজকে রেড রোজ বলছে কেন? আর বেশ কিছুদিন যাবৎ খেয়াল করছি ভাইয়া ইনিয়ে বিনিয়ে রোজের কথা জিজ্ঞেস করে। তাহলে কি ভাইয়া প্রতিদিন স্কুল থেকে আমাকে নিয়ে আসার জন্য যে যেত, সেটা শুধু রোজকে দেখার জন্য? কি অদ্ভুত কাণ্ড! ভাইয়া কি তাহলে রোজকে পছন্দ করে? রেড রোজ মানে কি? তুমি রেহার বান্ধবী রোজের কথা বলছো? অনল মাথা নাড়ায়। মিনহাস সাহেব গভীর চিন্তায় পড়ে যায়। তার ছেলের অদ্ভুত কাণ্ডগুলো কি তাহলে ওই মেয়ের জন্যই ছিল? সেই দিন বার্থডে পার্টিতে বন্ধুর ছেলেকে এভাবে ধাক্কা দিয়ে ফেলে দেয়া,
ওই দিন রাস্তায় মারামারি, আজ কিনা সে কুকুরটাকে বাড়ি মেরেই ফেললো। ছেলে তো তার পুরোপুরি সাইকোতে পরিণত হচ্ছে। তাই মিনহাজ সাহেব মনে মনে একটা সিদ্ধান্ত নেয় এবং রেহানা বেগমকে বলে, তুমি তোমার ছেলেকে বলে দাও আগামী সপ্তাহে তাকে আমি ইউএসএ পাঠিয়ে দেব। বাংলাদেশে আর তার থাকার দরকার নাই। ওইখানে সে লেখাপড়া করবে এবং তার কেরিয়ার গড়ার পর আবার বাংলাদেশে ফিরে আসবে। এতে করে যেন অনলনের মাথায় বিনা মেঘে বাস পড়ে। সে ভাবে এখানে থেকেই সে রোজকে এক নজর না দেখে থাকতে পারছে না, আর ইউএসএ চলে গেলে তো সে দেখতে পারবে না, তাহলে সে কিভাবে কি করবে। তাই সে বলে, বাবা, আমি ইউএসএ যাব না। মিনহাজ সাহেব রেহানা বেগমের উদ্দেশ্যে বলে, তোমার ছেলেকে বলে দিও, সে যদি রাজি না হয় তাহলে আমি ওর চেয়েও কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হব। আর রেহানা, তুমি তোমার ছেলেকে খুব ভালো করে বোঝাও। পরবর্তীতে কিন্তু আমি আর মুখে কিছু বলবো না, যা কিছু করব সব কার্যক্ষেত্রে করে দেখাবো। বলেই সে ওখান থেকে উঠে চলে যায়। রেহানা বেগম ছেলেকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু অনল কোনো কথা শুনতেই রাজি না। নেহাও যেন তার বাবার এই সিদ্ধান্তে হতভম্ব। নিয়মিত গল্প পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর প্লিজ তোমরা বেশি বেশি করে কমেন্ট করে যাও কোন ধরনের গল্প লাগবে। আর তোমাদের সাপোর্টই কিন্তু আমাদের কাজ তাড়াতাড়ি করার আগ্রহ জাগায়। তাই তোমরা বেশি বেশি করে সাপোর্ট করো আর কমেন্ট ও লাইক দিয়ে আমাদের পাশে থাকো। ধন্যবাদ।